বলবিজ্ঞান শুরুতে আমরা জানব স্থিতি ও গতি বলতে আমরা কি বুঝি। স্থিতি ও গতি। প্রথমে আমরা স্থিতি সম্পর্কে আসি। কখন আমরা বলি যে একটা বস্তু আমাদের স্থিতিশীল অবস্থায় আছে, যেমন ধরো এই বাড়িটাকে আমরা বলছি এই বাড়িটা স্থিতিশীল অবস্থায় আছে। কেন বলছি আমরা? কারণ এই বাড়িটা সময়ের সাথে ওর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে। আমি আজকে এসে দেখছি এই বাড়িটা যেখানে আছে ওর আশেপাশে বাড়ি ঘর গাছপালার সাপেক্ষে কালকে আমি এসে দেখব এই বাড়িটা এখানেই আছে তার আশেপাশে বস্তুর সাপেক্ষে, অর্থাৎ ও সময়ের সাপেক্ষে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে অবস্থান পরিবর্তন করেন। তার মানে যে সমস্ত বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে স্থান পরিবর্তন করে না সেই সমস্ত বস্তুকে আমরা বলি হচ্ছে স্থিতিশীল বস্তু। বাড়িঘর গাছ এগুলো সবই আমাদের স্থিতিশীল বস্তু। আর গতিশীল বস্তু আমরা কাকে বলবো? যে বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে স্থান পরিবর্তন করে সেই বস্তুকে আমরা বলবো হচ্ছে গতিশীল বস্তু। যেমন ধরো যদি আমরা ধরি এই রাস্তায় এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা এখন এই অবস্থানে আছে, কিছু সময় পর এই গাড়িটা এই অবস্থানে চলে গেল। তার মানে কি হচ্ছে? সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে এই গাড়িটা স্থান পরিবর্তন করছে, অবস্থান পরিবর্তন করছে। সেই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে গতিশীল বস্তু। মনে রাখতে হবে এই স্থিতিশীল বা গতিশীল অবস্থা এটা কিন্তু আপেক্ষিক। আপেক্ষিক বলতে এটা নির্ভর করে হচ্ছে আমাদের দর্শকের ওপরে। কোনো একটা বস্তু যে একজন দর্শকের সাপেক্ষে স্থির সেই বস্তুই আবার অন্য কোনো দর্শকের সাপেক্ষে গতিশীল থাকতে পারে। কিরকম? ধরো যে আমরা বললাম এই ট্রেনের একটা কম্পার্টমেন্টে এরকম জানালা দিয়ে দুটো লোক মুখোমুখি বসে আছে। এবার এই লোকটা এই দর্শকের সাপেক্ষে স্থির অবস্থায় আছে যেহেতু ও সিট ছেড়ে উঠছে না। আবার আরেকজন দর্শক যে রাস্তায় আছে বা বাইরে আছে তার সাপেক্ষে কি মনে হচ্ছে? গাড়িতে থাকা এই লোকটা গাড়ির সঙ্গে গতিশীল অবস্থায় আছে। তার মানে এই বস্তুটা একজন দর্শকের সাপেক্ষে স্থির, আবার ওই বস্তুটায় আরেকজন দর্শকের সাপেক্ষে গতিশীল। অর্থাৎ কোনো একটা বস্তু স্থিতিশীল না গতিশীল অবস্থায় আছে সেটা নির্ভর করে হচ্ছে দর্শকের সাপেক্ষে। তাহলে এখন আমাদের মনে হতে পারে এই বাড়িঘর গাছপালা এগুলো কার সাপেক্ষে গতিশীল? তোমরা যখন ট্রেনে চড়ে যাও তখন কি মনে হয়? যে গাছপালাগুলো যেন ট্রেনের বিপরীত দিকে গতিশীল অবস্থায় আছে, বাড়িঘরগুলো যেন পেছনের দিকে ছুটে চলে যাচ্ছে। অর্থাৎ ট্রেনে যখন দর্শক ট্রেনে বসে আছে তখন সে দর্শকের সাপেক্ষে কি হচ্ছে? বাড়িঘর গাছপালা এগুলো সবই গতিশীল অবস্থায় থাকছে। যদি পৃথিবীর বাইরে যায়, চাঁদ থেকে আমরা দেখে কি মনে হবে? যে পৃথিবীতে যত কিছু বস্তু আছে সবই পৃথিবীর সঙ্গে ঘূর্ণনত অবস্থায় আছে। সেই কারণে যদি আমরা দর্শকের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে? কোনো একটা বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। সে কারণে বলা হয় সকল স্থিতিশীল বা গতিশীল অবস্থা হচ্ছে আপেক্ষিক, পরম স্থিতি বা পরম গতি বলে আমাদের কিছু হয় না। তার মানে কোনো একটা বস্তু স্থিতিশীল অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে সেটা জানার জন্য আমাদের কি করতে হচ্ছে? যে কোনো অপর কোনো বস্তু বা কোনো দর্শকের সাপেক্ষে বলতে হচ্ছে। যার সাপেক্ষে কোনো একটা বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা নির্ণয় করা হয় সেই বস্তুকে বলা হয় হচ্ছে নির্দেশ বস্তু। যেমন ধরো যখন আমরা বলছি
এই বাড়িটা স্থিতিশীল অবস্থায় আছে, কার সাপেক্ষে স্থিতিশীল অবস্থায় আছে? পৃথিবীর সাপেক্ষে স্থিতিশীল অবস্থায় আছে। অর্থাৎ এই ক্ষেত্রে পৃথিবী হচ্ছে নির্দেশ বস্তু। আমি বলছি রাস্তা দিয়ে গাড়িটা গতিশীল অবস্থায় আছে, কারণ আমার সাপেক্ষে গাড়িটা তার অবস্থান পরিবর্তন করছে, আমি পৃথিবীর ওপর স্থির আছি, অর্থাৎ পৃথিবী এই ক্ষেত্রে নির্দেশ বস্তু ধরা হচ্ছে। পৃথিবীর সাপেক্ষে বস্তুটা গতিশীল আছে বা অবস্থান পরিবর্তন করছে বলে আমরা সেটাকে গতিশীল বস্তু বলছি। তাহলে এখানে আমরা জানলাম নির্দেশ বস্তু, অর্থাৎ যার সাপেক্ষে কোনো একটা বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থা নির্ধারণ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে নির্দেশ বস্তু। এটা তো আমরা জানলাম যে বস্তু স্থিতিশীল অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, ওটা নির্দেশ বস্তুর সাহায্যে আমরা জেনে গেলাম। বস্তুটা কোথায় আছে এটা আমরা কি করে বলবো? ধরো এরকম আমরা বলছি যে এখানে একটা বিন্দু আমি রাখলাম, এবার যদি আমাকে তোমাকে আমি জিজ্ঞাসা করি যে এই বিন্দুটা কোথায় আছে, এর সঠিক অবস্থান নির্ণয় করো, কিভাবে আমরা নির্ণয় করব? তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের নির্দেশ তন্ত্রের সাহায্য নিতে হয়। নির্দেশতন্ত্র কি? আর 3 রকমের নির্দেশতন্ত্র আছে। একমাত্রিক, বা ওয়ান ডাইমেনশনাল, দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল, যাকে আমরা 3D সাধারণত বলে থাকি, খুব পরিচিত একটা শব্দ আমাদের সঙ্গে। প্রথমে আমরা একমাত্রিক নির্দেশতন্ত্র আসি। ধরো আমাদের এইরকম একটা তার টান অবস্থায় রাখা আছে, এখানে একটা পুঁতি এই তারের মধ্যে ঢুকানো আছে। আমরা কি করলাম? তারের এই বিন্দুটাকে আমরা মূল বিন্দু ধরে নিচ্ছি। এবার এই পুঁতিটা শুধুমাত্র এই তার বরাবরই গতিশীল হতে পারবে, অন্য কোনো দিকে গতিশীল হতে পারবে না। ধরো আমরা বলছি কোনো একটা মুহূর্তে ওর অবস্থান হচ্ছে এইখানে, সেটা x1 মেজার করলাম আমরা, ওকে আমরা এরকম একটা অবস্থানে নিয়ে এলাম, তখন ওর দূরত্ব হলো x2, মূল বিন্দু থেকেও দূরত্ব হলো x2। যদি আমরা মূল বিন্দু থেকে ওর দূরত্ব পরিমাপ করে নিই, তাহলেই আমরা ওর সঠিক অবস্থান নির্ণয় করতে পারব। এখানে কি হচ্ছে? একটা মাত্র স্থানাঙ্কের সাহায্যে ওর সঠিক অবস্থান নির্ণয় করা যাচ্ছে। সেই কারণে এইটাকে আমরা বলছি হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র। এটা খুব একটা আমাদের সেরকম প্রয়োজন হয় না, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এর দ্বিমাত্রিকে আমরা আসি। ধরো আমাদের এই ছবিটা পরে আছি আমি, আমাদের বোর্ডের মধ্যে বিন্দুটা আছে, এর অবস্থান আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? যদি আমরা এই বোর্ডের কোনো এক কোণায় চলে আসি, আমরা দেখব এখান থেকে দুটো সরল রেখা পরস্পরের লম্ব এবং এরা একটা বিন্দুতে ছেদ করেছে। তার মানে এইটাকে আমি এখানে এঁকে নিচ্ছি, এরকম একটা সরল রেখা, এরকম একটা সরল রেখা, এরা পরস্পরের ওপর লম্ব, এটাকে বলছি y প্রাইম, এটাকে বলছি আমি x প্রাইম। আমরা বললাম এই বিন্দুটা এরকম একটা অবস্থানে আছে, এর অবস্থান আমরা নির্ণয় করব। এই বিন্দুটাকে বলছি আমরা P।
আমরা কি করলাম, পি বিন্দু থেকে এক্স অক্ষের ওপরে এখানে একটা লম্ব টানলাম। এটা আমরা বললাম এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলো, আর মূল বিন্দু ও মানে যেখানে এক্স আর ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে সেটা মূল বিন্দু ও, এই ও থেকে এ বিন্দুর এই দূরত্বটাকে আমরা বলছি হচ্ছে এক্স, আর এপি এই দূরত্বটাকে আমরা বলছি ওয়াই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স ওয়াই। যদি আমরা মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব নির্ণয় করতে চাই, আর যদি বলি আমরা আর ইকুয়াল টু কি আসবে, পিথাগোরাসের উপপাদ্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, এরকম ভাবে আমরা নির্ণয় করব। এটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র গেল যখন কোনো একটা বস্তু কণা কোনো একটা তলের মধ্যে সীমাবদ্ধ থাকে বা কোনো একটা তলে গতিশীল অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা এই দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহার করি। এবার আমরা আসবো হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র ধরো আমাদের ঘরের মধ্যে কোনো একটা মাছি উড়ে বেড়াচ্ছে, আমরা বলে মাছিটা কখনো আমাদের টেবিলের ওপর আছে, কখনো ওই ডেস্কের ওপরে বসে আছে, ও অবস্থান আমাদের নির্ণয় করতে হবে। তখন আমরা কি করব, ঘরের যে কোনো এক কোণায় চলে যাব, যে ঘরের যে কোনো একটা কৌণিক বিন্দু দেখো, দেখবে সেখান থেকে এরকম ভাবে তিনটে সরলরেখা বেরিয়ে গেছে, যারা পরস্পরের ওপর লম্ব, এবং ওরা পরস্পরকে এরকম একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা এই সরল রেখাগুলোর নাম দিলাম এক্স ওয়াই জেড। এই সরল রেখা তিনটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা বলছি মূল বিন্দু ও। এবার ধরো আমরা বলছি এখানে একটা বিন্দু আছে পি, এর অবস্থান আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি করব, প্রথমে আমরা পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের ওপরে একটা লম্ব টানলাম। ধরো এটা হচ্ছে পি বিন্দু, এখান থেকে আমরা কি করব, মেঝের ওপরে একটা লম্ব টানব। ওই লম্বটা মেঝেকে যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে আমরা কি করব, এক্স অক্ষের ওপরে একটা লম্ব টানবো, নাম দিয়ে দিই পি এ বি। আমরা ও মূল বিন্দু ও থেকে এই দূরত্বগুলো মেপে পেলাম, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই মানে যেটা ওয়াই অক্ষের সমান্তরাল দূরত্ব, জেড অক্ষে যেটা সমান্তরাল দূরত্ব সেটাকে নাম দিলাম আমরা জেড। সেই দূরত্বটা মেপে পেলাম স্মল জেড। পি বিন্দুর স্থানাঙ্ক আসবে হচ্ছে এক্স ওয়াই জেড। এবার যদি আমরা মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব নির্ণয় করি, কত আসবে, ও পি আর বলি আমরা, আর ইকুয়াল টু আসবে হচ্ছে ও এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার ও এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই পি এ হচ্ছে এক্স ওয়াই তলের ওপরে লম্ব। আবার এখানে এই কোণটা 90 ডিগ্রি, এখান থেকে আমরা এর উপর লম্ব টেনেছিলাম, তার মানে ও এ স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি পাবো এখান থেকে আমরা, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা গেল ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখানে এই যে নির্দেশতন্ত্রগুলো আমরা পড়লাম, এগুলোকে বলা হয় হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র। কার্টেসীয় নির্দেশতন্ত্র। আমাদের আরেক ধরনের নির্দেশতন্ত্র আছে, যেটাকে আমাদের বলা হয় পোলার বা ধ্রুবীয় নির্দেশতন্ত্র।
পোলার বা ধ্রুবীয় নির্দেশতন্ত্র। এটা দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে আমাদের দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা আসি। বিন্দু আছে পি, এটা এক্স এটা ওয়াই, আমরা ওপি এই দূরত্বটা বলছি আর, এই ওপি এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে আছে সেটা হচ্ছে থিটা। এবার যদি থিটার মান কনস্ট্যান্ট থাকে আর এর মান পরিবর্তন হয়, পি বিন্দুর স্থান পরিবর্তন হয়ে যাবে। আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার হলে পি বিন্দু এখানে, 2 সেন্টিমিটার হলে এখানে, 3 সেন্টিমিটার হলে এখানে। তার মানে আর এর মান পরিবর্তন হলে পি বিন্দুর স্থানও পরিবর্তন হয়ে যাবে। আবার আর এর মান স্থির রেখে যদি আমরা থিটার মান পরিবর্তন করি তাহলেও কিন্তু পি বিন্দু অবস্থান পরিবর্তন হয়ে যাবে। 30 ডিগ্রি হলে পি বিন্দু এখানে, 60 ডিগ্রি হলে এখানে, 75 ডিগ্রি হলে এখানে, 90 ডিগ্রি হলে এখানে, এরকম। তার মানে একটা নির্দিষ্ট আর নির্দিষ্ট থিটা দিয়ে আমরা কেবলমাত্র একটি মাত্র বিন্দুকে সূচিত করতে পারি। তাহলে আমরা পি বিন্দুর আরেকটা স্থানাঙ্ক বলতে পারবো আর থিটা, অর্থাৎ নির্দিষ্ট আর নির্দিষ্ট থিটা দিয়ে আমরা নির্দিষ্ট বিন্দুকে সূচিত করতে পারি। যদি আমরা এই ত্রিভুজে আসি, এখান থেকে কি পাবো আমরা? ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এক্স বাই আর কস থিটা, মানে এক্স ইকুয়াল টু আর কস থিটা। যদি আমাদের আর থিটার মান জানা থাকে তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ পোলার স্থানাঙ্ক আমাদের জানা থাকে তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। আরেকটু লিখতে পারি আমরা, y বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা, y বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা, আর r ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আর থিটার মান জানা থাকলে, এক্স আর ওয়াই এর মান জানা থাকলে আমরা আর থিটার মানও নির্ণয় করতে পারবো। এরকম ভাবে আমাদের কার্টেসীয় স্থানাঙ্কের মান জানা থাকলে আমরা পোলার স্থানাঙ্কের মানও নির্ণয় করতে পারবো। এবার আমরা ত্রিমাত্রিকে পোলার স্থানাঙ্কে আসি। এই কোণটাকে আমরা বলি থিটা, আর জেড অক্ষের সঙ্গে যে কোণ করে আছে সেটা হচ্ছে থিটা, আর এখানে ও এ এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে আছে এটা ফাই। যদি আমরা আর থিটার মান কনস্ট্যান্ট রেখে ফাইয়ের মান পরিবর্তন করি তাহলে কি হবে? এই পি বিন্দুটা এইরকম একটা বৃত্ত বরাবর ঘুরতে থাকবে। এই ফাইকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোঅর্ডিনেট। যদি আমরা আর ফাইয়ের মান কনস্ট্যান্ট রেখে থিটার মান পরিবর্তন করি তাহলে কি হবে? পি বিন্দুটা এইরকম একটা বৃত্ত বরাবর ঘুরতে থাকবে। তার মানে আর এর মান কনস্ট্যান্ট রেখে যদি আমরা থিটা আর ফাইয়ের মান কন্টিনিউয়াসলি পরিবর্তন করি, পি বিন্দুটা ও কেন্দ্রিক
আর ব্যাসার্ধের একটা গোলকের তল বরাবর ঘুরতে থাকবে। তার মানে একটা নির্দিষ্ট আর, নির্দিষ্ট থিটা এবং নির্দিষ্ট ফাই দিয়ে আমরা এই একটা বিন্দুকে সূচিত করতে পারি। যেহেতু এটা আর এর মান কনস্ট্যান্ট থাকলে পি বিন্দুটা কেবলমাত্র একটা গোলকের তল বরাবরই ঘুরতে পারে, সেই কারণে এটাকে বলা হয় হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার দেখা যাক কার্টেসীয় কোঅর্ডিনেটের সঙ্গে সম্পর্কটা কি। আমরা কি করলাম, পি বিন্দু থেকে জেড অক্ষের উপর লম্ব টানলাম, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এই দূরত্বটা হচ্ছে আমাদের জেড। তাহলে জেড বাই আর মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা, মানে জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের আর cos থিটা। এবার যদি আমরা এখানে আসি এই ত্রিভুজটাতে, সেখানে কি পাবো আমরা, এই দূরত্বটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স বাই ও এ, এক্স বাই ও এ ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos ফাই। ওয়াই বাই ও এ ইকুয়াল টু হবে হচ্ছে সাইন ফাই। এবার দেখো ও এ আর এই দূরত্বটা পি, এটার নাম আমরা সি দিয়ে দিলাম, পি সি, এই দুটোর মান হচ্ছে সমান। ও এ ইকুয়াল টু হচ্ছে পিসি, পিসি বাই আর ইকুয়াল টু সাইন থিটা। পিসি বাই আর ইকুয়াল টু হবে সাইন থিটা, মানে পিসি ইকুয়াল টু আর সাইন থিটা, ও এ ইকুয়াল টু আর সাইন থিটা। এই মানগুলো আমরা বসাই, কি আসবে আমাদের, এক্স ইকুয়াল টু ও এ cos ফাই মানে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা cos ফাই, ওয়াই ইকুয়াল টু ও এ সাইন ফাই মানে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই। এটা হচ্ছে আমাদের 3D তে কার্টেসীয় কোঅর্ডিনেট আর পোলার কোঅর্ডিনেট, যেটাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বলছি, ওর রিলেশন। আজকে এতখানি থাক। সরি।